আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, শেখ হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যা। নিউজটি লিখেছেন অলিউল্লাহ নোমান। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতিপক্ষকে ঘায়েল করতে বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি বিচারিক হত্যাকাণ্ডও ঘটেছে। পরিকল্পিতভাবে অভিযোগ সাজিয়ে সাক্ষী তৈরি করে অনুগত আদালতের মাধ্যমে রায় নিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে। এই পরিকল্পনা বাস্তবায়নে কুশীলবের ভূমিকায় ছিলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ, অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, খায়রুল হক, মোজাম্মেল হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী, পদচ্যুত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন, বিচারপতি নিজামুল হক নাসিম, বিচারপতি ATM ফজলে কবির ও বিচারপতি এনায়েতুল্লাহ রহিমগং। তাদের সহযোগী ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম মাহবুবে আলম, গোলাম আরিফ টিপু, সৈয়দ হায়দার আলী, রানা দাস গুপ্ত, জিয়াদ আল মালুম সহ প্রসিকিউশন টিম। এদের সম্মিলিত প্রচেষ্টায় জুডিশিয়াল কিলিং মিশন বাস্তবায়ন করেন শেখ হাসিনা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আ ব্রোকেন ড্রিম নামের আত্মজীবনীতে স্বীকার করেন রায়গুলো গণভবন থেকে আসত। শেখ হাসিনার জুডিশিয়াল কিলিংয়ের শিকার নেতাদের মধ্যে ছিলেন জামায়াত ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লা। এছাড়া আওয়ামী টার্গেটেড জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়ে কারাগারে অভ্যন্তরীণ অবস্থায় শাহাদত বরণ করেন জামায়াত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, দলটির নায়েবে আমির আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, বিএনপি নেতা আব্দুল আলিম, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আব্দুস সোবহান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ কায়সার। তারা পিজি হাসপাতালের প্রিজন সেলে বন্দি অবস্থায় ইন্তেকাল করেন। যেভাবে বাস্তবায়ন করা হয়েছে জুডিশিয়াল কিলিং, 2007 সালের 11 জানুয়ারি জরুরি আইন জারির মাধ্যমে জেনারেল মঈনউদ্দিনের সহযোগিতায় ভারতের নিয়ন্ত্রণে নেওয়া হয় বাংলাদেশকে। ভারতের পরিকল্পনা অনুযায়ী জেনারেল মঈনের তত্ত্বাবধানে 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার আত্মজীবনীতে উল্লেখ করেন কিভাবে সমঝোতার মাধ্যমে নির্বাচনে শেখ হাসিনাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করা হয়েছিল। এর আগেই ভারতের অনুগতদের মাধ্যমে সেক্টর কমান্ডার্স ফোরাম গঠন করা হয়েছিল জরুরি আইনের সময়ে। তাদের এজেন্ডা ছিল জুডিশিয়াল কিলিংয়ের রাজনৈতিক আবহ তৈরি করা। নির্বাচনের আগে ভারতের পরিকল্পনা ও প্রেসক্রিপশন অনুযায়ী আওয়ামী লীগের ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয় বিজয়ী হলে যুদ্ধ অপরাধের বিচার করা হবে। কিন্তু ক্ষমতায় এসে এই বিচারের নামে রীতিমতো জুডিশিয়াল কিলিংয়ের আয়োজন ছিল স্পষ্ট। সে সময় বিচার চলাকালীন সেফ হাউস কেলেঙ্কারি ও স্কাইপ কেলেঙ্কারি প্রকাশের মাধ্যমে জুডিশিয়াল কিলিং মিশনের চিত্র প্রকাশ পেয়েছিল দৈনিক আমার দেশে। শেখ হাসিনার ফেসিবাদের অনুগত গণমাধ্যমগুলো এ বিষয়ে ধামাচাপা দিতেই ছিল ব্যস্ত। বরং উল্টো জুডিশিয়াল কিলিংয়ের পক্ষে জনমত তৈরি করতে মিডিয়া ট্রায়ালে ব্যস্ত ছিল তারা। সেফ হাউস ও স্কাইপ কেলেঙ্কারি, আল্লামা সাইদির মামলায় সেফ হাউসে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার নিয়ন্ত্রণে থাকা সাক্ষীদের বিষয়ে আদালতে লিখিত এফিডেভিট দিয়ে বলা হয়েছিল এসব সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমার দেশ প্রমাণ করেছিল সাক্ষীরা সবাই ছিল সরকারের নিয়ন্ত্রিত সেফ হাউজে। মাওলানা মতিউর রহমান নিজামী ও মাওলানা আবুল কালাম আজাদের মামলার সাক্ষীরাও আমার দেশের এই প্রতিবেদকের কাছে অকপটে স্বীকার করেছেন তাদের সেফ হাউজে নিয়ে জোরপূর্বক সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি কেউ কেউ সেফ হাউজে শেখানো সাক্ষ্য দিতে অপারগতা প্রকাশ করলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। যদিও সেফ হাউস কেলেঙ্কারি প্রকাশের পর তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম ও জাহাঙ্গীর হোসেন এক আদেশে সেফ হাউসের অস্তিত্ব অস্বীকার করেছিলেন। তাদের সঙ্গে একমত পোষণ করতে অস্বীকার করলে বিচারকের পদ ত্যাগ করতে বাধ্য করা হয় AKM জহিরকে। স্কাইপ কেলেঙ্কারির পুরোটাই ছিল কিলিং মিশনের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা। নিজামুল হক নাসিম ও তার বন্ধু আহমদ জিয়াউদ্দিনের কথোপকথনে উঠে এসেছিল আদালতের প্রতিটি আদেশ লিখে দিতেন জিয়াউদ্দিনের টিম, সেগুলো শুধু পাঠানো হতো এজলাসে। এছাড়া স্কাইপ কেলেঙ্কারির বিখ্যাত একটি উক্তি রয়েছে, আপনি দাঁড়াইয়া যাবেন আমি বসাইয়া দিমু, লোকে বুঝবে আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই। এই উক্তির মাধ্যমেও স্পষ্ট হয়েছিল কিভাবে সাজানো হয়েছে
জুডিশিয়াল কিলিং মিশন। চিহ্নিত রাজনৈতিক নেতৃত্বকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করার পরিকল্পনার বিষয়টি মূলত স্কাইপ কেলেঙ্কারিতে প্রকাশিত কথোপকথনে উঠে এসেছে। আত্মজীবনীতে সুরেন্দ্র কুমারের স্বীকারোক্তি। সুরেন্দ্র কুমার সিনহার ভূমিকা শুধু আপিল বিভাগের ইজলাসই নয়, পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি। একজন বিচারক পরিকল্পনা থেকে শুরু করে মিশন বাস্তবায়ন পর্যন্ত কিভাবে সংশ্লিষ্ট ছিলেন তা বর্ণনা করেছেন নিজেই। আ ব্রোকেন ড্রিম নামে লেখা বইয়ে রোল ইজ দ্য ফরমেশন অব আইসিটি শিরোনামে একটি পৃথক অধ্যায় রয়েছে। সুরেন্দ্র কুমারের আত্মজীবনীমূলক বইয়ের এই অধ্যায়ে স্পষ্ট করেছেন জুডিশিয়াল কিলিং মিশনে কিভাবে পরিকল্পনার সাথে জড়িত ছিলেন তিনি। ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়া, বিচারক নিয়োগ, প্রসিকিউশন নিয়োগে তার সংশ্লিষ্টতার কথা অকপটে বর্ণনা করেছেন। দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনে ব্যারিস্টার শফিক আহমদ শেখ হাসিনার কাছে গিয়ে ব্যর্থ হওয়ার পর সুরেন্দ্র কুমার শেখ হাসিনাকে রাজি করাতে সক্ষম হয়েছিলেন। এ কথা তিনি নিজেই বইয়ে অত্যন্ত গর্বের সঙ্গে বর্ণনা করেছেন। কিলিং মিশন বাস্তবায়নের টার্গেট নিয়ে যে তিনি পরিকল্পনা থেকে শুরু করে রায় লেখা পর্যন্ত সংশ্লিষ্ট ছিলেন। আপিল বিভাগে প্রায় সবগুলো ফাঁসির রায় তার হাতেই লেখা, যদিও পরবর্তীতে তিনি নিজেই বিভিন্ন ইন্টারভিউয়ে স্বীকার করেছেন রায়গুলো গণভবন থেকে আসতো। এটিএম আজহারের বিচার ছিল গ্রোস মিসকারেজ অব জাস্টিস। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে। এই রায় বহাল রেখেছিল সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। পরে শেখ হাসিনার সঙ্গে বিরোধে জড়িয়ে রিভিউ পিটিশন শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় সুরেন্দ্র কুমার সিনহা বিদায় নিতে বাধ্য হন। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এটিএম আজহারের রিভিউ পিটিশনের পূর্ণাঙ্গ শুনানি হয় আপিল বিভাগে। বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ শুনানির পর সংক্ষিপ্ত রায়ে তিনি উল্লেখ করেন, সে সময় বিচারের নামে বড় অবিচার করা হয়েছিল। সংক্ষিপ্ত রায়ে উল্লেখ করা হয়, উপস্থাপিত প্রমাণাদি ও আইনি উপস্থাপনার পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়নের পর আপিল বিভাগ মনে করে ফৌজদারি বিচার ব্যবস্থার মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে আপিলকারীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল, যার ফলে গুরুতর বিচারিক বিভ্রাট ঘটেছে। এছাড়া উল্লেখ করা হয়, পূর্ববর্তী রায়ে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ যথাযথভাবে বিবেচনা করা হয়নি এবং এই গুরুতর বিচ্যুতি বিচার ব্যবস্থায় এক চরম বিপর্যয় সৃষ্টি করেছে। এই বিভাগ গভীর দায়িত্ববোধ থেকে আরও স্বীকার করে, পূর্ববর্তী রায়ে মামলার প্রমাণের দুর্বলতা ও প্রেক্ষাপটকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি, যা বিচারিক নিরপেক্ষতা ও সততার মানদণ্ড থেকে পিছিয়ে ছিল। এই কারণে ন্যায় বিচারের স্বার্থে আপিলকারীর দণ্ড ও রায় বহাল রাখা যায় না। রায়ে বলা হয়, এই আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুযায়ী আন্তর্জাতিক আইনের প্রাসঙ্গিক দিকগুলোকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি, যা বিচার বিভাগের একটি গুরুতর কর্তব্য ছিল। এই ব্যর্থতা বিচার বিভাগের দায়িত্বে এক প্রকার অবহেলার পরিচয় বহন করে। আইনজ্ঞরা মনে করেন, ফেসিবাদ প্রভাবমুক্ত বর্তমান আপিল বিভাগের রায় থেকে এটা স্পষ্ট যে তৎকালীন ট্রাইব্যুনাল ও আপিল বিভাগ শেখ হাসিনার অভিপ্রায় বাস্তবায়নে জুডিশিয়াল কিলিংয়ে মেতে উঠেছিল। ব্রিটিশ সুপ্রিম কোর্টেও উঠে এসেছে বিচারের নামে অবিচারের কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী মোহাম্মদ মঈন উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে। এর পরিপ্রেক্ষিতে ব্রিটেনে বসবাসরত মঈন উদ্দিনকে মানবতা বিরোধী অপরাধী উল্লেখ করে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এটাকে চ্যালেঞ্জ করেছিলেন চৌধুরী মোহাম্মদ মঈন উদ্দিন। এই ঘটনাটি ব্রিটিশ হাইকোর্ট, কোর্ট অব আপিল এবং সর্বশেষ সুপ্রিম কোর্টে গড়িয়েছিল। গত বছরের 20 জুন সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিয়েছে। 5 জন বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের রায়েও বাংলাদেশের আইসিটির বিচারিক প্রক্রিয়াকে বিচারিক ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের সামারিতে স্পষ্ট করেই উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে আইসিটির ন্যূনতম ন্যায় বিচারের নিশ্চয়তা দিতে ব্যর্থতা নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ব্যাপক সমালোচনা করেছিল। শেখ হাসিনার নিয়ন্ত্রিত ট্রাইব্যুনাল ন্যূনতম ন্যায় বিচার নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছিল। এটা ব্রিটিশ সুপ্রিম কোর্টও স্বীকার করে নিয়েছে এই রায়ের মাধ্যমে। কেস স্টাডি আব্দুল কাদের মোল্লা। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছিল। এই রায় ঘোষণার দিনেই ফাঁসির দাবিতে শাহবাগে শুরু হয় ইতিহাসের জঘন্যতম রাজনৈতিক মব। কয়েক স্তরের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতই শুধু নয়, নিয়মিত বিরিয়ানি ও খাবার দাবার সরবরাহ করে দিনের পর দিন চলতে থাকে
ফাঁসির দাবিতে স্লোগান। এই রাজনৈতিক মবকে সামনে রেখেই আইনে পরিবর্তন এনে রাষ্ট্রপক্ষের আপিলের এখতিয়ার নিশ্চিত করা হয়। শাহবাগের ফ্যাসিবাদী স্লোগান ও রাজনৈতিক মবের দাবি অনুযায়ী মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ একজন মাত্র বিতর্কিত সাক্ষীর বক্তব্যকে আমলে নিয়ে ফাঁসির দণ্ড ঘোষণা করে। রায়ে আপিল আদালতের বিচারক আব্দুল ওয়াহাব মিয়া ভিন্ন মত পোষণ করে যাবজ্জীবন বহাল রেখেছিলেন। বাকি সবাই ফাঁসির পক্ষে একমত হন। আব্দুল কাদের মোল্লার মামলায় মিরপুরের হজরত আলীকে হত্যার ঘটনায় একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী বানানো হয়েছিল তার মেয়ে মোমেনা বেগমকে। এই মোমেনা বেগমের 3টি বক্তব্য রয়েছে ঘটনা প্রসঙ্গে, যা একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত মোমেনার বক্তব্য একরকম, আন্তর্জাতিক অপরাধের তদন্ত সংস্থার কাছে দেয়া বক্তব্য একরকম, আবার আদালতে উপস্থাপিত বিতর্কিত মোমেনার বক্তব্য আরেক রকম। আপিলে শুনানির সময় 3 বক্তব্যের মধ্যে কোনটাকে গ্রহণযোগ্য মানদণ্ডে নেওয়া হবে এমন প্রশ্ন উঠেছিল। আইনজীবীর প্রশ্নের জবাবে সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, এর মধ্যে আমরা যেটা বিশ্বাস করব সেটা গ্রহণ করব। মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত মোমেনার বক্তব্য হচ্ছে, ঘটনার দিনে তিনি শ্বশুর বাড়ি ছিলেন। পরে মানুষের মুখে শুনেছেন বিহারিরা পাকিস্তান আর্মিকে সঙ্গে নিয়ে এসে তার বাবা ও পরিবারের সদস্যদের হত্যা করেছেন। আইসিটির তদন্ত সংস্থার উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, মোমেনা বলেছেন তার বয়স তখন 12 বছর। তার বাবা হজরত আলীকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আক্রমণের সময় ছোট বোনকে নিয়ে খাটের নিচে লুকিয়েছিলেন। বিহারি আক্তার গুন্ডা বাহিনী ও পাকিস্তান আর্মি তাদের বাড়িতে আক্রমণ চালিয়েছিল। খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় দেখেছেন কিভাবে তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। বিহারি যারা ছিলেন তাদের তিনি চিনতেন, এটাও উল্লেখ রয়েছে। কিন্তু আব্দুল কাদের মোল্লার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই তদন্ত সংস্থার উপস্থাপিত প্রতিবেদনে। পরে মোমেনা নামে একজনকে নেকাবে আবৃত অবস্থায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাক্ষ্য দিতে। ক্যামেরা ট্রায়ালে তার সাক্ষ্য নেওয়া হয়েছিল। সেদিন তিনি বলেছেন আব্দুল কাদের মোল্লাকে চিনতেন এবং চিহ্নিত করেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে দেয়া মোমেনার বক্তব্য অনুযায়ী ঘটনার সময় তিনি শ্বশুর বাড়ি ছিলেন। তদন্ত সংস্থার কাছে দেয়া বক্তব্যে উল্লেখ করেন বয়স তখন 12 বছর। খাটের নিচে লুকিয়ে ঘটনা দেখেছেন। আব্দুল কাদের মোল্লাকে দেখেছেন সেটা উল্লেখ নেই। আদালতের নেকাবে আবৃত মোমেনা সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন আব্দুল কাদের মোল্লাকে চিনতেন এবং চিহ্নিত করেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে যখন বক্তব্য দেন তখন 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায়। 2010 সালে তদন্ত সংস্থার কাছে যখন বক্তব্য দেন তখনও আওয়ামী লীগ ক্ষমতায়। কোনো রকমের বৈরিতা ছিল না। তারপরও মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ 3 বিতর্কিত বক্তব্যের একটি গ্রহণ করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড দেয়। বিচারের নীতি হচ্ছে কাউকে চূড়ান্ত দণ্ড হিসেবে মৃত্যুদণ্ড দিতে হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণ হতে হবে। কিন্তু মোমেনার 3 রকমের বক্তব্যের ফলে আব্দুল কাদের মোল্লার সংশ্লিষ্টতার বিষয়টি কোনো মানদণ্ডেই সন্দেহাতীত ছিল না। মূলত জুডিশিয়াল কিলিং এর উদ্দেশ্যেই আব্দুল কাদের মোল্লার মামলায় মোমেনাকে সাক্ষী সাজানো হয়েছিল। কেস স্টাডি সালাউদ্দিন কাদের চৌধুরী। বিএনপি নেতা ও দলের তৎকালীন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায়ও সাক্ষীদের বক্তব্যে নানা রকমের বৈপরীত্য রয়েছে। সালাউদ্দিন কাদের দাবি করেছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। এ নিয়ে তার সহপাঠী ও তৎকালীন হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে আদালতে অনুমতি চেয়েছিলেন, কিন্তু তখন তাকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষা সনদও উপস্থাপন করা হয়েছিল। সার্টিফিকেট পাঞ্জাব ইউনিভার্সিটির চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধানের প্রতি স্বাক্ষরে সত্যায়িত করা হয়। এছাড়া পাকিস্তানের লাহোর শিক্ষা কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এটি সত্যায়িত করে দেন। সাধারণ কোনো গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত নয়। কিন্তু এসবের কিছুই গ্রাহ্য করেনি ট্রাইব্যুনাল এবং সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। সঙ্গে ছিলেন নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী। তাদের সর্বসম্মত সিদ্ধান্তে এই আদেশ হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর দাবি অনুযায়ী তখন তিনি আসলেই পাকিস্তানে অধ্যয়নরত ছিলেন নাকি দেশেই ছিলেন, এই বিতর্ক নিরসনে সত্যতা যাচাইয়ের কোনো পদক্ষেপ নেয়নি ট্রাইব্যুনাল ও আপিল বিভাগ। বরং শুনানিতে সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন পাকিস্তান বৈরী রাষ্ট্র, তাদের কোনো কথা গ্রহণযোগ্য নয়। তখনই প্রশ্ন উঠেছিল হাইকোর্ট বিভাগে তৎকালীন সিটিং বিচারপতি শামীম হাসনাইনের কথাও কি তাহলে গ্রহণযোগ্য নয়? তাকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া হলো না কেন? মূলত এভাবেই একের পর একতরফা বিচারিক হত্যাকাণ্ডের নির্দেশনা দেয়া হয় দেশের সর্বোচ্চ আদালত থেকে। কেস স্টাডি মতিউর রহমান নিজামী।
এ মামলা চলাকালীন গুরুত্বপূর্ণ সাক্ষী পাবনার অ্যাডভোকেট নান্নুর একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়েছিল। ভিডিও বক্তব্যে তিনি স্পষ্ট করেই উল্লেখ করেছিলেন কিভাবে তাকে সাক্ষী বানানো হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে তিনি বানোয়াট সাক্ষ্য দিতে এসেছিলেন। 5 আগস্টের পর আরও 4 জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা প্রত্যেকেই স্বীকার করেন জোর করে তাদের সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছিল। বানোয়াট সাক্ষ্য দিতে রাজি না হলে তাদের নানামুখী চাপ দেওয়া হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী তফাজ্জল মাস্টার প্রাইমারি স্কুলে মতিউর রহমান নিজামীর সহপাঠী ছিলেন। তফাজ্জল জানান মিথ্যা সাক্ষ্য দিতে তাকে চাপ দেয়া হলে পালিয়ে ঢাকায় গিয়ে মেয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে তাকে নিয়ে যায় সেফ হাউসে। সেফ হাউসে চাপের মুখে তিনি সেখানে সাক্ষ্য দিতে রাজি না হলে তার গায়েও হাত তোলা হয়। আরেক সাক্ষী মুক্তিযোদ্ধা আবু শ্যামা, তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় মতিউর রহমান নিজামীর নামও শুনেননি তিনি। 1991 সালে নির্বাচনের সময় তিনি নিজামীকে দেখেছেন, এর আগে কখনো দেখেননি। তাকে যে ঘটনায় প্রত্যক্ষদর্শী সাক্ষী বানানো হয়েছিল ওই ঘটনাও তিনি দেখেননি এবং মতিউর রহমান নিজামীর নামও শুনেননি। তখন জোর করে তাকে দিয়ে এই ঘটনার কথা বানানো হয়েছিল বলে দাবি তার। অন্যদিকে স্কাইপ কেলেঙ্কারিতে প্রকাশিত আলোচনায় বিচারক নিজামুল হক নাসিম বলেছিলেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, একটা রায় চায়, আমি দাঁড়ায়া যামু, আপনি বসাই দেবেন, লোকে বুঝবে আমাদের মাঝে সম্পর্ক নাই। এই উক্তিগুলোর মাঝে স্পষ্ট জুডিশিয়াল কিলিং এর টার্গেট নিয়েই সাজানো হয়েছিল বিচারের নাটক। যেমনটা নিজামুল হক নাসিম তার বন্ধু আহমদ জিয়াউদ্দিনকে স্কাইপ কথোপকথনে বলেছিলেন, আজও ট্রাইব্যুনালের নাটক ভালোই হয়েছে, আমি হলাম এই নাটকের অভিনেতা। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।